আপনার যদি ওয়ারিশান সম্পত্তি আপনাকে কোনোভাবে আপনার ওয়ারিশরা বুঝিয়ে দিতে না চায়, তাহলে এই একটি কাজ করুন। আপনার ওয়ারিশান সম্পত্তির অংশ আপনার পায়ে ধরে এসে বুঝিয়ে দিতে বাধ্য হবে। এবং এই যে একটি কাজ, এটি করতে গেলে আপনাকে আগে বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। আর এই বোঝার জন্য আজকের এই ভিডিওটিতে আমরা সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা সমাধান পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে ওয়ারিশান সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম হবে না এমন কোনো পরিবার নেই। যদি একজন শুধুমাত্র ওয়ারিশ থাকে সেক্ষেত্রে সেটি ভিন্ন কথা, কিন্তু এক বা একাধিক ওয়ারিশ থাকলে সেক্ষেত্রে গ্যাঞ্জামটা আরো বেশি হয়। যত পরিবারে বেশি সদস্য, তত গ্যাঞ্জাম বেশি হতেই থাকে। এর মূল কারণ আমাদের নিজ স্বার্থ দেখা, অর্থাৎ যে যার স্বার্থ দেখে, কারো কোনো কনসিডার করার মন মানসিকতা নেই। এজন্যই বিষয়গুলো একটু বেশি ঝামেলা হয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সব থেকে বেশি প্রতারিত বা বঞ্চিত হয় পরিবারের কন্যা সন্তানটি। যদি কোনো ক্ষেত্রে আবার সেই কন্যা সন্তান মৃত্যুবরণ করেন সম্পত্তি প্রাপ্তির আগে, এবং তার যদি না সন্তান থাকে, অর্থাৎ মূল মালিকের নাতি কিংবা নাতনি থাকে, তাহলে কিন্তু এই সম্পত্তিগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। যদিও বা এ বিষয়ে আদালত কিংবা রাষ্ট্র কর্তৃক কঠোর কিছু নির্দেশনা দেওয়া রয়েছে বা নিয়ম করে দেওয়া রয়েছে, সেটিও মানতে বাধ্য প্রত্যেকটি ওয়ারিশান সম্পত্তি ভাগ বটোয়ারার ক্ষেত্রে। তারপরেও কে শোনে কার কথা। আবার যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি সম্পত্তির ভাগ বন্টনের সময় না থাকে, তাকে এমনভাবে ঠকানো হয়, সব থেকে নিম্নমানের সম্পত্তিটি তার জন্য রাখা হয় এবং ওই সম্পত্তিটি তাকে নিতে বাধ্য করা হয়। কেননা অন্য কোনো ব্যক্তি তাদের যে অংশ তারা নিয়েছেন সেটি ছাড়তে নারাজ হয়। এজন্য সম্পত্তি ভাগ বন্টন করার পরে সেগুলো নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ হয় না এমন কোনো পরিবার কিন্তু আমাদের দেশে নেই বললেই চলে। এখন যদি কোনো ক্ষেত্রে আপনারা বা আপনি সম্পত্তির থেকে বঞ্চিত হন, বা আপনাকে সব থেকে খারাপ সম্পত্তিটি দেওয়া হয়েছে, ভাগ বন্টন করার ক্ষেত্রে আপনার সঙ্গে ইনসাফ করা হয় নাই, তাহলে আপনি কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। প্রথমেই হচ্ছে আপনি নিজের গ্রামে আপনার আত্মীয় স্বজন বা যাদের গণ্যমান্য ব্যক্তি হিসেবে ধরা হয় তাদেরকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করতে পারেন। যদি সেখানে মীমাংসা না হয়, পরবর্তীতে আপনি চেয়ারম্যানের নিকট আবেদন করতে পারবেন, আর সেখানে গ্রাম্য সালিশের ব্যবস্থা করতে পারবেন। সেখানে যদি সমাধান না হয়, তাহলে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে আদালতে যাওয়া। আদালতে গিয়ে বাটোয়ারার মামলা করা। এবং এই যে আদালতে গিয়ে বাটোয়ারার মামলা করা যে প্রবণতা, এই প্রবণতায় আরেকটি মিথ রয়েছে, অর্থাৎ লোক মুখে গল্প রয়েছে। সেটি হচ্ছে আদালতে গেলে যে কোনো বিষয়ের সমাধান খুব সহজে হয় না। এজন্য আমরা জমি জমা বিষয়ের ক্ষেত্রে সর্বশেষ আদালতের উপর নির্ভর করি, বা যারা জবরদখল করে রেখেছেন তারাও মনে করে যে আদালতে গেলে দেখা যাবে সেখানে কতদিনে মামলা সমাধান পান। তো এই যে আদালত থেকে যে সঠিক সময়ে বিষয়গুলোর সমাধান হয় না, এজন্য যারা দখলদার তারাও কিন্তু একটু মানে সুবিধা পায়, এবং যারা এই ভোগ দখল বুঝে পাচ্ছে না বা বঞ্চিত, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এজন্য বিকল্প কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিটি বাস্তবায়ন করতে পারলে বা পদক্ষেপ নিতে পারলে যারা সহঅংশীদার সম্পত্তি জবরদখল করে খাচ্ছে, আপনার সম্পত্তি আপনাকে বুঝে দিচ্ছে না, তারা আপনার এসে পায়ে ধরে আপনার সম্পত্তি বুঝে দিয়ে যাবে, যদি আপনি ঠিকঠাক ব্যবস্থাটি গ্রহণ করতে পারেন। সেটি হলো আপনার যে পিতার বা যার কাছ থেকে আপনি সম্পত্তি পাবেন, যে সম্পত্তিগুলো বাটোয়ারা করার কথা, ওই সম্পত্তিগুলো যে দলিলাদি বা প্রমাণাদি এগুলো আপনার লাগবে। এগুলো আপনাকে নিয়ে পরবর্তীতে আপনি যে তার কাছ থেকে সম্পত্তি ওয়ারিশান সূত্রে পান, এই প্রমাণ স্বরূপ একটি ওয়ারিশান সনদ লাগবে। অবশ্যই এই ওয়ারিশান সনদে সকল ওয়ারিশদের নাম উল্লেখ রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনি পরবর্তীতে ঝামেলায় পড়বেন। তো এই গেল হচ্ছে দুইটি ডকুমেন্ট। তারপরে ওই ডকুমেন্টগুলো অনুযায়ী, অর্থাৎ দলিল অনুযায়ী ওই জমিগুলোতে যে খাজনা প্রদান করা হয়েছে, সেই সর্বশেষ খাজনা দাখিলাতের রসিদ আপনার সংগ্রহে রাখতে হবে। এই তিনটি ডকুমেন্ট নিয়ে আপনি সম্পত্তি ভাগ বন্টন করা ঠিক মতো হয় নাই, আপনি ভাগ বন্টন করে চাচ্ছেন এবং এক্ষেত্রে রাষ্ট্র সহযোগিতা চাচ্ছেন, এরূপ একটি আবেদন পত্র রেডি করে নিয়ে গিয়ে আপনি জেলা লিগেল এইড সেন্টার, জেলা লিগেল এইড সেন্টার এখানে গিয়ে আবেদন করবেন।
এখানে আবেদন করার পরে সেখান থেকে আপনাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে এবং একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হবে। সেই তারিখে বা সময়ে গিয়ে আপনি ওই বিষয়টির পরবর্তী কি পদক্ষেপ, কিভাবে বিষয়টি সমাধান করা যায়, এই বিষয় নিয়ে তাদের সঙ্গে পরামর্শ করতে পারবেন। এরপরে সেখান থেকে যারা অন্যান্য অংশীদার, যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ যে আপনার সম্পত্তি ঠিকমতো দিচ্ছে না, তাদেরকে ডাকা হবে বা তাদেরকে নোটিশ প্রদান করা হবে। এবং এই নোটিশ প্রদান করার পরে বা তাদেরকে ডাকার পরে তারা যখন এসে উপস্থিত হবে, সেখানে একটি সালিশের মতো করা হবে। এই সালিশের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু প্রত্যেক ব্যক্তিকে মানতে এই লিগ্যাল এইড সেন্টার বাধ্য করতে পারবে। এমনকি আপনার আবেদন করলে আপনার ভাগে যেটুকু সম্পত্তি পড়বে সেটুকু আপনি নিতে বাধ্য থাকবেন। এই বিষয়টি আগে ছিল না। আদালতে যেহেতু বাটোয়ারার মামলা বেশি হচ্ছে এবং এই মামলাগুলো সহজে সমাধান হচ্ছে না, আদালতের যে জজ সাহেব তিনি তার মাঠ পর্যায়ে গিয়ে বিষয়টি সমাধান করতে পারছেন না। সেজন্য জেলা লিগ্যাল এইড সেন্টারে প্রত্যেকটি ভাগ বন্টন করার বিষয়ের যে মামলা হতো সেটি আগে এখানে সমাধান নেয়ার জন্য বাধ্যতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনি আদালতে মামলা করতে পারবেন না। এখানে যখন আপনার সিদ্ধান্ত দেওয়া হবে, সেই সিদ্ধান্তটি যদি কোনো পক্ষ না মানতে রাজি হয়, সেক্ষেত্রে লিগ্যাল এইড সেন্টার এই সিদ্ধান্ত বা তাদের যে সিদ্ধান্ত সেটি মানতে বাধ্য করাতে পারবে। তাহলে এখন বুঝুন, যদি মানতে বাধ্য করাতে পারে, তাহলে আপনার সহ অংশীদার যারা আপনাকে সম্পত্তি দিচ্ছে না, সেখানে যদি আপনার অংশ পাওয়ার যোগ্যতা থাকে, আপনার অধিকার থাকে, সেখানে যদি 10% সম্পত্তি থাকে, তাহলে এখান থেকে যদি আপনার 2% সম্পত্তি আপনাকে বুঝিয়ে দেয় এবং ওই ব্যক্তি দ্বয় যদি সেখানে সম্পত্তির অংশটুকু যেটি তিনি পেয়েছেন সেটি যদি বসত ভিটা করে ফেলে, বিল্ডিং করে ফেলে, তাহলে ওই বিল্ডিং ভেঙে কি আপনাকে 2 শতক সম্পত্তি তারা বুঝিয়ে দিতে চাইবে? তাহলে বিষয়টি কি দাঁড়ালো? আপনার সম্পত্তি কিন্তু ওখানে যদি আপনাদেরকে দেয়া হয়, জেলা লিগ্যাল এইড সেন্টার কিন্তু আপনাকে সেই সম্পত্তি সেখানে বুঝিয়ে দিবে, প্রয়োজনে বিল্ডিং ভেঙে। তাহলে এক্ষেত্রে ওই জবরদখলকারী কিন্তু বিপদে পড়ে গেলেন। আপনার কিন্তু সে এসে পায়ে ধরবে যে ভাই বা বোন, আমার এই সম্পত্তিটি যেহেতু আমি ভোগ দখল করছি, আপনাকে এই সম্পত্তিটি অন্য কোথাও দিচ্ছি বা এই সমপরিমাণে টাকা দিচ্ছি, এখানে যদি আপনি মেনে নেন তাহলে বিষয়টি সমাধান হয়েই গেল। আর যদি মেনে না নেন, বিল্ডিং ভেঙে তারপরে আপনার অংশ কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি বাস্তবায়ন করতে পারলে আপনারা যেখানে সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন সেখানে আপনার সম্পত্তি পেতে পারেন। তবে লিগ্যাল এইড সেন্টার থেকে মোরালিটির দিক থেকে হয়তো ওই মূল্যমানের সম্পত্তি আপনাকে অন্য কোথাও দিতে পারে, অর্থাৎ সেম মূল্যের অন্য কোথাও হয়তো আপনি বেশি সম্পত্তি পেতে পারেন। তবে সেই সিদ্ধান্তটিও আপনাকে মেনে নিতে হবে। তবে পক্ষান্তরে যদি এই লিগ্যাল এইড সেন্টারের সিদ্ধান্ত আপনাদের ভালো না লাগে, মানতে রাজি না হন, আপনারা বাস্তবায়নের জন্য পরবর্তীতে আদালতে গিয়ে আপিল করতে পারবেন। তবে সেখানে বেশি খুব একটি সমাধান বা খুব একটি লাভ হবে না বলে আশা করা যায়। কেননা লিগ্যাল এইড সেন্টার এই সিদ্ধান্তটি দেওয়ার আগে প্রয়োজনে মাঠ পর্যায়ে গিয়ে দেখে বুঝে তারপরে সিদ্ধান্ত প্রদান করবেন। তবে সেটি লিমিটেড সময়ে। এই আদালতে মামলা করলে যেরকম 2, 4, 10, 15 বছর লাগতো, এখানে সেই সময় লাগবে না। এখানে খুব স্বল্প সময়ের মধ্যে এই বাটোয়ারার বিষয়গুলো নিয়ে সমাধান হবে। কেননা এই লিগ্যাল এইড সেন্টারকে বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। এই নির্দেশনার বাইরে তারা কিন্তু আর কোনো কাজ করতে পারবেন না বা তাদের কাজ করার এখতিয়ারও নেই। শুধুমাত্র এই সিম্পল বা যে লিস্ট দেওয়া হয়েছে, লিস্টের মোতাবেক তারা কাজ করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে বা এই বিষয় নিয়ে আমাদের থেকে কোনো ধরনের সহযোগিতা নিতে চান, সেই ক্ষেত্রে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।